সমাজ শিখতে লাগবে না 6 মাস, এই স্লোগান নিয়েই আমরা সমাজ শিখব। তা প্রথমে আমরা সমাজ শব্দের অর্থটা জেনে নেব। সমাজকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে দাঁড়াবে এরকম: সমযোগ আস মানে হলো সমাস। এখানে দেখো সম শব্দের অর্থ হচ্ছে এক, আর আস শব্দের অর্থ হচ্ছে হাওয়া, তাহলে সমাজ শব্দের অর্থ দাঁড়াচ্ছে এক হাওয়া। তাহলে আমরা সমাজ শব্দে যদি ভালো একটা ডেফিনেশন দিই তাহলে এমন হবে: সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন অথবা একাধিক পদকে একপদীকরণ। তাহলে আমরা এখন দেখবো যে সমাস কিভাবে একাধিক পদকে একপদীকরণ করতেছে। এই জন্য আমরা একটা উদাহরণ নিই, সেই উদাহরণটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। একে আমরা কি বলি? সিংহাসন বলি। তাহলে দেখো সিংহ চিহ্নিত আসন, এখানে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এই তিনটা পদ মিলেই গেলাম একটা পদে রূপান্তর হয়েছে। তার মানে সমাস আমাদের একাধিক পদকে একপদীকরণ করতেছে। এখানে দেখো এই সিংহরে বলা হয়েছে পূর্বপদ, আসনকে বলা হয়েছে পরপদ, আর চিহ্ন তো কি মাঝে থেকে জানে, একে বলা হয়েছে মধ্যপদ। এই প্রত্যেকটা পদ, পূর্বপদ বলো, মধ্যপদ বলো, পরপদ বলো, প্রত্যেকটা পদরে বলা হয় সমসমান পদ। আর এই সবগুলো পদরে একত্রে বলা হয়েছে ব্যাস বাক্য অথবা সমাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। আর এই প্রত্যেকটা পদ মিলে যে সমস্ত পদ হলো, একে আমরা বলবো সমস্ত পদে। এবার আমরা সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তা সমাস মূলত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস আর বহুব্রীহি সমাস। এখন এই প্রত্যেকটা সমাসের ক্ষেত্রে হয় কি, কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি পূর্বপদের অর্থে প্রাধান্য পায়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি পরপদের অর্থে প্রাধান্য পায়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি উভয় পদের অর্থে প্রাধান্য পায়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি কোনো পদেরই অর্থে প্রাধান্য পাচ্ছে না, বরং অন্য কোনো পদের অর্থে প্রাধান্য পাচ্ছে। তো এইভাবে করলে আমরা চিনতে পারবো কোনটি দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কোনটি কর্মধারয় সমাস, কোনটি তৎপুরুষ সমাস, কোনটা অব্যয়ভাব সমাস অথবা কোনটা বহুব্রীহি সমাস। তা আমরা দেখো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি বললাম, উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, মা ও বাবা। এখানে বললাম মা আলাদা একটা অর্থ গ্রহণ করে, বাবাও আলাদা একটা অর্থ গ্রহণ করে। তাহলে আমাদের এক্ষেত্রে কি উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এটা পূর্বপদ, এটা পরপদ। তাহলে আমরা এই ধরনের সমাসকে বলবো দ্বন্দ্ব সমাস। তারপরে আমরা দেখবো পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এমন সমাস কোনগুলো। তা প্রথমে আমরা ত্রিফলা বলি। ত্রিফলা মানে কি? তিন ফলের সমাহার বা তিনটি ফলের সমাহার। এখানে কোনো ফলকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, তিনটি, দুটি, একটি, এটা কোনো বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে না। ফলই হচ্ছে আমাদের প্রধান বিবেচ্য বিষয়। তাহলে ত্রিফলা কি হবে? দ্বিগু সমাস হবে। কেন একে দ্বিগু সমাস বলতেছি? একে তো কর্মধারয় সমাসও বলতে পারি, তৎপুরুষ সমাসও বলতে পারি। মনে রাখবা, যদি সংখ্যাবাচক শব্দ থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তবে তাকে আমরা বলবো দ্বিগু সমাস। আবার যদি বিভক্তি লোপ পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, তবে তাকে আমরা বলবো হচ্ছে তৎপুরুষ সমাস। আর বাকি যে সমাসটা বাকি থেকে যায় সেটা হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে আমরা এই ত্রিফলার পরে বিপদাপন্ন এই সমাসটা নিয়ে একটু আলোচনা করি আগে। বিপদাপন্ন মানে কি? বিপদকে আপন্ন, কে বিভক্তি লোপ পেয়ে গেলাম বিপদাপন্ন হয়েছে। তাহলে যেহেতু কে বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, তাই আমরা একে বলতে পারি তৎপুরুষ সমাস। আর নীল পদ্ম মানে কি? নীল যে পদ্ম, তাহলে এখানে কলাম পদ্মকেই বেশি প্রাধান্য দিয়েছে, সেটি লাল হোক, নীল হোক, হলুদ হোক, সেটা কলাম নেসেসারি না, পদ্মই আমাদের হচ্ছে প্রাধান্য বিষয়। একে আমরা বলবো কর্মধারয় সমাস। এবার শিখবো অব্যয়ভাব সমাস নিয়ে। তা অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে হয় কি, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। যেরকম দেখো আমরা একটা উদাহরণ দিচ্ছি, নিরামিষ। নিরামিষ মানে কি? আমিষের অভাব। তাহলে আমিষের অভাবটাই কলাম আমাদের প্রাধান্য পাচ্ছে, আমিষটা প্রাধান্য পাচ্ছে না। অভাবটাই যেহেতু প্রাধান্য পাচ্ছে, তার মানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই আমরা একে বলবো অব্যয়ভাব সমাস। আর বহুব্রীহি সমাসের ক্ষেত্রে হয় কি, কোনোটির অর্থ প্রাধান্য পায় না, অর্থাৎ তোমার পূর্বপদের অর্থেরও প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে না। যেরকম আমরা একটা উদাহরণ দেখি, বিড়াল চোখা। বিড়াল চোখা বলতে কি? তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন এমন ব্যক্তিকে বোঝা যাচ্ছে বিড়াল চোখা। তাহলে বিড়াল চোখা বলতে গেলাম ওই রকম কোনো ব্যক্তিকে বোঝায়, বিড়ালকেও বোঝাচ্ছে না, চোখকে বোঝাচ্ছে না। তাহলে পূর্বপদের অর্থ প্রদান পাচ্ছে না, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না।